জনাব এই আমাদের আলহামদুলিল্লাহ মেহেদী ভাই, একটা প্রবাদ আছে, স্বৈর শাসক কখনো একা জন্ম নেয় না, সেজন্য দায়ী হচ্ছে দুর্বল বিরোধী দল। তা আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি সেই জনগণের প্রত্যাশাটা কি পূরণ করতে পারবো আপনার মনে হয়? না, দুর্বল স্বৈরাচার এককভাবে হয় না, দায়ী হলো দুর্বল বিরোধী দল। এগুলো তো রাষ্ট্রবিজ্ঞানের কথা, এগুলো চিন্তাবিদদের লেখার কথা। বিএনপি জামাত যখন নবম সংসদে মাত্র 30-31 জন ছিল, আমরা তো 30-31 জন ছিল। আমরা নবম, দশম, একাদশ তিনটি সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখেছি এবং বিরোধী দলের ভূমিকা আমরা আপনারা দেখেছি। হ্যাঁ, না, নবম যে কারণেই আমরা বলতে পারি যে একটা স্বৈর শাসকের জন্ম হয়েছে। 2008-এ বিএনপি 31টা আসন নিয়ে বিরোধী দলে ছিল, তখন যেভাবে লড়াই করেছে। আর 1996 সালে যখন 116 জন ছিল, তখন কিন্তু একই কারণ হলো, এখানে বিরোধী দল যদি 149 আসনও পায় আর সরকারি দল 151 থাকে, তাহলে সরকারের আচরণ একই রকম থাকে। আপনাকে সরকারের আচরণের কথা বলছি না, আবারও না, বিরোধী দলের ভূমিকা, এই তো বিরোধী দলের ভূমিকা একই রকম থাকতে হয়। কারণ হলো, ওই বিরোধী দলকে ওই স্পেসটা দেওয়া হয় না। এখানে আসলে বুদ্ধিবৃত্তিক কোনো চিন্তার প্রতিফলন হয় না, যার ফলে এই স্ট্রং বিরোধী দল থাকলেও আমাদের এই দেশে স্বৈরাচার হয়েছে। আমরা 96 থেকে 2001 সালে যে আওয়ামী লীগ ছিল, তখন যে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আমরা যে সন্ত্রাসীগুলো দেখেছি, বরিশালে, তারপরে ময়মনসিংহ আলতাফ গোলন্দাজ, লক্ষ্মীপুরে তাহের, এগুলো তো রাষ্ট্রীয় প্রশ্রয়ের সৃষ্টি হয়েছিল। তখন তো বিশাল বিরোধী দল ছিল, বিরোধী দল বহর ছিল। তো বিরোধী দল স্ট্রং হইলে আসলে সরকার স্বৈরাচার হয় না, এটার সাথে আমি একমত না। এই কারণে সরকারগুলো এগুলো আমলে নেয় না। সরকার যারাই যায় তারা কোনো কিছুই আমলে নিতে চায় না। তাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা থাকে, এই একক সংখ্যাগরিষ্ঠতা ধরে তারা সব কিছু তাদের চিন্তার প্রতিফলন ঘটায়। ধন্যবাদ মেহেদী ভাই, আপনার কাছে আবার আসবো। আমরা একটু যাচ্ছি জাহাঙ্গীর আলম আপনার কাছে। এই প্রশ্নটাই যদি একটু অন্যভাবে করি, দেখেন 2014 সালে যে নির্বাচন, 2018 সালে, 24 সালের তিনটি নির্বাচনই সরকার কিভাবে এসেছে, দেশের মানুষ, জনগণ সবই অবলোকন করেছে। মূলত এখানে যে বিরোধী পক্ষটা যারা ছিল, আমরা বা আপনারা আমাদের চোখে কখনই কি দেখেছি একদিনের জন্য বিরোধী পক্ষ, তথাকথিত যে বিরোধী দল ছিল রাস্তায় একদিনও জনগণের পক্ষে অধিকার আদায় নেমেছিল? দেখিনি। কিন্তু সেই দৃষ্টিতে আজকের যে বিরোধী দল আছে, জামাত বা তাদের জোট, এনসিপি সহ, আপনি কি মনে করছেন যে সেই আপনারা ক্ষমতায় আছেন, আপনার দল ক্ষমতায় আছে এই মুহূর্তে, আপনি কি মনে করছেন যে সেই জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পাবেন না জামাতকে? এটা কি মানে আপনারা মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে আপনার এই ভালো প্রশ্নের জন্য। তো আমি অবশ্যই মনে করি যে, এবং যেহেতু বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে না, এগুলো জনগণ দায়িত্ব দিয়েছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেন। উনি ক্ষমতায় এসেছেন এই কথাটা বলেন না, ওনাকে দায়িত্ব দিয়েছে জনগণ, সেই জন্য উনি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তো দায়িত্বটা মানে এটা অনেক বড় বিষয়, এবং একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করা আরও অনেক বড় বিষয়। তো এখন আপনি যেটা বলছেন, আমরা আসলে এই কোনো গৃহপালিত বিরোধী দল আমরা বিএনপি কখনোই আশা করে না। আর গৃহপালিত বিরোধী দল দিয়ে কি হয়, কিভাবে একটা স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়, সেটা আমরা 16-17 বছরে শেখ হাসিনার সেই মানে ভয়ঙ্কর যে শাসন, সেই শাসনে আমরা দেখেছি। এই জন্য আমরা চাই যে একটি মানে সংগঠিত বিরোধী দল বুদ্ধিবৃত্তিকভাবে তারা জাতীয় সংসদে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বলিষ্ঠভাবে পালন করবে। হ্যাঁ, এবং প্রয়োজন আমি মনে করি যে তাদের সকল কিছুর কেন্দ্রবিন্দু জাতীয় সংসদই হওয়া উচিত। জাতীয় সংসদ থেকে বেরিয়ে এসে আবার যদি উনি প্রেস ব্রিফিং করেন মিডিয়ার সামনে এসে, বিভিন্ন জাতীয় সংসদের বিষয় না, জাতীয় সংসদের বিষয় জাতীয় সংসদেই সমাধান করতে হবে। আমরা যে নতুন বাংলাদেশে আজকে পদার্পণ করেছি, 2024-এ যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গিয়েছে, এই আন্দোলন পরবর্তী আমরা যদি শিক্ষা না নিই, এবং সেই শিক্ষাটা কিন্তু সবাইকে নিতে হবে, যেমন বিএনপিকে নিতে হবে, সেইভাবে আওয়ামী লীগকেও নিতে হবে। নাইলে কিন্তু আবার আমরা আরেকটা স্বৈরাচারের পাল্লায় বা খপ্পরে পড়ে যেতে পারি। এই জন্য আমাদের সবার এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা গত 15 স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি, গৃহপালিত বিরোধী দল, এবং সেই বিরোধী দলের লোকজন আবার মন্ত্রী, উপদেষ্টা, এমনকি স্বৈরাচারী এরশাদ নিজেই শেখ হাসিনার দূত হিসাবে মধ্যপ্রাচ্যে গিয়েছেন, আমরা দেখেছি। তো যাই হোক, এগুলি আসলে কোনো গণতান্ত্রিক কালচার না। 2024-25-24-এ যে জুলাই আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে এসেছি, একটা
গ্রহণযোগ্য বলবো, মোটামুটি ভালো গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়ে গিয়েছে। বিএনপিকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ম্যান্ডেট দিয়েছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব তার যে ম্যান্ডেট, যে ম্যানিফেস্টোতে যেই কথাগুলি বলেছেন, বিবিসি সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছিলেন লন্ডনে থাকা অবস্থায়, আমরা মনে হয় তার কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি এবং জনগণও দেখতে পাচ্ছে। এবং আমি এতটুকু আশাবাদী, তারেক রহমান যেভাবে দেশ করছেন আমরা যথেষ্ট আশাবাদী। এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি ওনার যে সকল রাষ্ট্র পরিচালনার যে সকল পরিকল্পনাগুলি নির্বাচনের আগে উপস্থাপন করেছিলেন, সেই পরিকল্পনাগুলি উনি আস্তে আস্তে কিন্তু বাস্তবায়ন করছেন। আপনারা জানেন ইতিমধ্যে উনি প্রায় 38,000 গৃহপ্রধান মহিলাকে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছেন। এই 14ই এপ্রিলে এসে পহেলা বৈশাখের দিন কৃষক কার্ড দিচ্ছেন, হেলথ কার্ড প্রচলন করছেন। তারপরে স্কুল কলেজের শিক্ষকদের জন্য ট্যাব বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছেন, সেটা এই 6 মাসের ভিতরে আপনার গাছ লাগানোর পরিকল্পনা করছেন। তার একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে। খাল খনন পুনর্খননের কার্যক্রম চলমান আছে। সকল বিষয়ে আসলে আমরা অর্থনৈতিকভাবে যেভাবে পঙ্গু করে দিয়ে গিয়েছে এই শেখ হাসিনা এবং তার চক্র, আজকে আসলে বিএনপিকে সেই ঘানি টানতে হচ্ছে। এবং সেই ঘানি টানার ভিতর দিয়ে বিএনপি তার যে সামাজিক কল্যাণমূলক যে কাজগুলো, সেই কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, আমরা তারেক রহমানের প্রতি আশাবাদী এবং আশা করি যে বিএনপি বিগত দিনে যেই ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসব এবং বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্রের যে সুবাতাস এখন বইছে, এইটা আরও ত্বরান্বিত হবে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, ফিরে আসবো আবার। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই রাষ্ট্রচিন্তার আলাপনে, আমাদের সাথে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী তাঁতি দল, আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মেহেদী।